সোহরাব হাসান, বরাবরই যদি আমরা রাজনৈতিক ইতিহাস পড়তে যাই আমরা দেখি যে আমাদের রাজনীতির সাথে অস্থিরতার এক ধরনের নিবিড় সম্পর্ক আছে। আমাদের রাজনীতির চর্চায় আসলে মূল ত্রুটিটা কোন জায়গায়? ধন্যবাদ এবং রনি ভাইকে শুভেচ্ছা। রনি ভাই অনেক একেবারে গভীরে বিশ্লেষণ করলেন বাংলাদেশের রাজনীতির দুর্বলতা, সবলতা তো নেই, দুর্বলতা, ব্যর্থতা। জুলাই অভ্যুত্থান 1 বছর আগে কেন দাবানলে পরিণত হলো? আওয়ামী লীগের 15 বছরের শাসনেই তো বিরোধী দলের প্রতি দমন পীড়ন, কথা বলতে না দেওয়া, সংবাদপত্রের বা বাক স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা ছিল। এটা দাবানলে পরিণত হলো অপমান থেকে, অপমান করা থেকে। যখন সাবেক প্রধানমন্ত্রী বললেন এরা রাজাকারের বাচ্চা বা নাতি, তখন মানুষ তার যে মনুষ্যত্ব বোধ সেটা জাগ্রত হলো যে এটি তো হতে পারে না, আমাকে তো অপমান করতে পারেন না। কিন্তু 1 বছর পর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে 1 বছর পর আমরা কিন্তু সেই রাজনীতিতে ফিরে গেছি, অপমানের। এখন সেই অপমানের রাজনীতিতে এখন চরিত্র পাল্টেছে। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নেই, তারা কেউ পালিয়েছে, কেউ জেলে, কেউ আত্মগোপনে। কিন্তু এখন সেই ভাষায় এবং কোনো কোনো ক্ষেত্রে বলবো যে গত 2-3 দিনে যেটা হয়েছে সেটা আরো জঘন্য, আরো নিষ্ঠুর, আরো অশ্লীল, এতটা অমানবিক হয়ে উঠেছে। অমানবিক তার মানে হচ্ছে শুধু এটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসেছে তাও নয়, আমাদের ভেতরে হয়তো এই কালিমা ছিল। এই যারা রাজনীতি চর্চা করেন, এ দল ও দল বেদল, হ্যাঁ, তাদের ভিতরে এটা হয়তো ছিল। তারা এতদিন একটা মুখোশ ছিল ভদ্রতার, সেই ভদ্রতার মুখোশটা খুলে পড়েছে বা তারাই খুলে ফেলেছে। না হলে একজন রাজনৈতিক দলের একজন নেতার সম্পর্কে, শীর্ষ নেতার সম্পর্কে বা যে কোনো একজন কর্মীর সম্পর্কে এরকম কথা বলতে পারে? আবার তারাও পাল্টা বলা শুরু করেছে। রনি ভাই বলছেন কে ভুল করেছে, বিএনপি ভুল করেছে না এরা ভুল করেছে, সেই বিতর্কে যাচ্ছি না। আমরা কি এরপর মুখ দেখানো সম্ভব? জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে, সেখানে এই যে রাজনীতি মাঠে যে ভাষা ব্যবহার করলো, এরপর তারা এক কক্ষে বসবে কীভাবে? আপনি চিন্তা করুন যে আপনি যাকে বলছেন, আমরা তো রাজনীতি ভাষা বলি নরাধম, নিষ্ঠুর, কি বলে নিপীড়নকারী, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, কিন্তু এটা তো ওই ভাষা না। এটা একেবারেই কি বলবো যে মানে অসভ্যতা। তাই রাজনীতিতে আমরা 1 বছরে এতগুলো মানুষ জীবন দিল, এত আত্মত্যাগ, এত মানুষ আহত হলো, এবং আমরা বর্ষপূর্তি পালন করছি যে গণতন্ত্রের অভিযাত্রার পথে। আজকে কি হচ্ছে? মানে আমি চিন্তা করতে পারি না যে এই ভাষায় কথা বলতে পারে কেউ। মানে ঘরের, আমরা অনেক সময় বলি না যেটা খুবই অপমানকর, যে বস্তির ভাষা, বস্তির মানুষ এ ভাষায় কথা বলে না। কারণ আমরা তথাকথিত ভদ্র মুখোশধারী যে মানুষগুলো যে কথা বলে, এবং দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা দলের, কারণ তারা তো গণতন্ত্র অর্জন করে, গণতন্ত্র স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র অর্জন করেছে, গণতন্ত্রের পথে তারা একটা সুস্থ রাজনীতি, সুস্থ সমাজ দেবে। কিন্তু এসব কি হচ্ছে? যে বাস্তবতা আপনি তুলে ধরলেন সোহরাব হাসান, আপনি বলছিলেন যে বস্তির ভাষা, তাদের হাতে দেশ কতটা নিরাপদ? না, বস্তির ভাষা বললে আমি আবারও ক্ষমা চাচ্ছি যারা বস্তিতে বসবাস করেন, বস্তিতে এই ভাষা নেই। এরা যে ভাষা বলছে এই ভাষা বস্তিতে নেই। সুতরাং এটা আমি মনে করি সবার আয়নায় নিজের মুখ দেখা উচিত। যারা অপরকে এই ভাষায় কথা বলছে, এই ভাষায় অপমান করছে, সেই অপমানটা তার উপর কি লাগে না? তারা একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে বিজয় রচনা করেছে। আর মূল রাজনীতির সমস্যা হচ্ছে কেউ ধরে নিয়েছে বিজয়ী হয়ে গেছে, কেউ ধরেছে বিজয় হাতছাড়া হয়েছে। এই যে হাতছাড়া হওয়া আর বিজয়ী হয়ে যাওয়া, দুজনের, যার হাতছাড়া হয়েছে মনে করছে যে আমি আর ক্ষমতা পাচ্ছি না, তার ভেতর যে ক্রোধ, আর তিনি মনে করছেন যে বিজয় তো আমাদের হাতে, ক্ষমতা তো আমাদের হাতেই, তার মধ্যে যে একটা আত্মতৃপ্তি, একটা আত্মগরিমা, এবং সেটা আস্ফালনে পরিণত হয় কখনো কখনো। এই যে মানে আমি বুঝতে পারি না যে এরকম আপনি যদি আমরা 50 বছরের রাজনৈতিক ইতিহাসে যদি এই ভাষা, এই ভোকাবুলারি কোথাও পাবেন না। মানে
প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে কি ভাষায় কথা বলতে পারে? বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের আপনি চিন্তা করেন, বন্দুকের মুখে মুখে দাঁড়িয়ে, অস্ত্রের মুখে দাঁড়িয়ে তিনি তার যে প্রধান প্রতিপক্ষ ইয়াহিয়া খানকে কি বলেন, কি বলেছেন? ইয়াহিয়া খান আপনি দেখে যান বাংলার মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে।